পাহাড় নিয়ে নিয়মিত মুক্ত আলোচনায় স্বাগতম। আপনারা আমার হাতে যে প্ল্যাকার্ডটা দেখতে পাচ্ছেন, আপনারা লোগাং, আপনারা জানেন এখানে কি লেখা আছে। লোগাং গণহত্যা কি সেটা কি আপনারা জানেন? এই জিনিসটা বাংলাদেশের সমস্ত নাগরিককে আমি বলতেছি, লোগাং গণহত্যা কি এই জিনিসটা আজকের দিনে এসে আমাদের জানা জরুরি। আমরা এই চ্যানেলটাতে নিয়মিত আমরা বন, পাহাড়, আদিবাসী এসব নিয়ে মুক্ত আলোচনা করার চেষ্টা করি। পর্যটনের পাশাপাশি আমরা চাই যে একটা অন্য ধরনের পর্যটন বিকশিত হোক, সেটা গ্রামীণ পর্যটন। গ্রামীণ মানুষদের এই জীবনযাপন, দুঃখ, কষ্ট সব কিছুর সঙ্গে যেন আমাদের পর্যটনটাও যুক্ত থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করি। তো এবং আমরা বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করি। তো আজকে আমরা যে বিষয়টাতে কথা বলবো যে সেটা হলো লোগাং গণহত্যা। এবং আমরা জানি যে এটা এই গণহত্যাটা সংঘটিত হয়েছিল। এই গণহত্যাটা সম্পর্কে আমাদের অনেকের জানাশোনা খুবই কম। তো ভাবলাম আমরা তো সবসময় ঘুরে বেড়াতে এই দিনগুলো আসে। আজকে আপনারা জানেন 10ই এপ্রিল, পাহাড়ে এই টাইমটা উৎসবের সময়। এই উৎসবের সময়টাতে আপনারা জানেন 1992 সালের এই 10ই এপ্রিল, তৎকালীন সময়ে যদি আপনারা সময়কালটা ধরেন, তখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল। এবং ওই সময়টাতে লোগাং নামে যে জায়গাটা, এই জায়গাটা আমি লোকেশনটা একটু বলি। খাগড়াছড়ি তো আপনারা সবাই চেনেন, 3 পার্বত্য জেলার একটা জেলা খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে পানছড়ি একটা উপজেলা আছে। এবং খাগড়াছড়ি থেকে যদি লোগাংয়ের ডিস্টেন্স বলেন 40 কিলোমিটার হবে। আগে পানছড়ি, তারপরে লোগাং। এবং এই চমৎকার জায়গাটা থেকে লোগাং কিন্তু একটা নদীর নাম, ছোট্ট একটা নদী, খাল বা ঝিরি আপনি বলতে পারেন। বা এটা ঠিক খুব বড় নদী না। এবং ওখানে আপনি লোগাঙ্গে আপনার ওদিকে গেলে আপনি 2টা নদী ওখানে দেখতে পারবেন। একটা আপনার খাগড়াছড়িতেই দেখতে পারেন সে নদীটা, সেটা হলো চেঙ্গি, আর একটা হলো লোগাং। তো এই লোগাঙ্গে এই 10ই এপ্রিল ঘটনাটা সূত্রপাত যেভাবে হয়েছিল সেটা বলি। এবং এটা এমন একটি গণহত্যা, এত বড় একটা ম্যাচাকার, যে ম্যাচাকারটাতে বলা হয় যে 300-400 মানুষ মারা গেছিলো। বলা হয় 1 থেকে 1,500-এর উপরে বাড়িঘর জ্বালাই দেওয়া হয়েছিলো আদিবাসীদের। এবং তৎকালীন সময়ে এটা খুবই আলোচিত একটা ঘটনা। এবং বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশে এই ধরনের গণহত্যা কখনোই কাম্য নয়। এবং এটা 92 সাল মানে আপনারা তো জানেন যে খুব বেশি সময় না, কিন্তু 90-এর দশকের একটা গণহত্যা। যে গণহত্যাটা আমাদের রাষ্ট্র দ্বারা বা রাষ্ট্রীয় বাহিনীর মদতপুষ্ট বা যাদেরকে ওখানে সেটেলমেন্ট করানো হইতো তারা এবং সবাই মিলে যোগ সাগসে এই গণহত্যাটা সংঘটিত হয়েছিল। এবং এই ম্যাসাকারটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। কারণ আমরা তো ঘুরেই বেড়াই, বন, পাহাড়, প্রকৃতি। এখনও যেমন আমি বিস্তীর্ণ সবুজ একটা ধান ক্ষেতের মাঝখানে আছি, এখানে কিন্তু আমরা ঘুরতে আসছি। কিন্তু আমরা এই ঘোরাঘুরির মধ্যেও আমরা চাই যে এই দিনগুলো আসলে যেন মানুষ ঘোরাঘুরির মধ্যেও মানুষের যেন মানুষকে শুধুমাত্র মানুষ হিসাবে মানুষ যেন বিবেচনা করে, এই জায়গাটা তৈরি হওয়া আজকে খুব জরুরি। মানুষ যদি মানুষকে যেন ধর্মের বিচারে বা জাতির বিচারে, আমি কোন জাতির, আমি কোনো ধর্মের, মানে আমি কোন ধর্মের, এটা দিয়ে যেন মানুষকে আর কি বিচার করা না হয়, এই জায়গাটা আজকের দিনে তৈরি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যদি এইটা তৈরি হতো তাহলে কিন্তু আমরা এত যে সংঘাত, সহিংসতা দেখতেছি এটা কিন্তু হতো না। তো এই কারণে আমরা আজকে আলোচনা করব এই লোগাং গণহত্যা নিয়ে। এই লোগাং গণহত্যা এই সময়কালটা আমি তো বললামই যে এটা 92-এর 10ই এপ্রিল। এটা আপনারা জানেন এই সময়টাতে পাহাড়ে একদম উৎসবে, ফেস্টিভ্যালের টাইম। এবং এই সময় জানেন যে বাঙালি বাদেও আরও অন্যান্য যে আমাদের পাহাড়ি জাতিগোষ্ঠী, তাদের আমরা যেমন নববর্ষ করি, পয়লা বৈশাখ করি, তারাও এই সময়টাতে বিজু হয়, বিশু হয়, সাংগ্রাই হয়, চাংক্রান হয়। পাহাড় কিন্তু একটা ফেস্টিভ্যালের মধ্যেই থাকে। এবং এই 13টা জাতিগোষ্ঠী সবাই কিন্তু আসলে এই ফেস্টিভ্যাল মুডে থাকে। এই জায়গাটা এই সময় 2টা পাহাড়ি মেয়েকে লোগাঙ্গে, তখন এই 2টা পাহাড়ি মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়, 2জন সেটেলার বাঙালি। এই সেটেলাররা হয়তো মন খারাপ করবেন এই জিনিসগুলোতে। বিষয়টা হলো যে এই প্রশ্নটা আসে, এই গণহত্যাগুলো নিয়ে কথা বলতে গেলে আপনার এটা এড়ায় যাওয়ার কোনো সুযোগ নেই। তো ধর্ষণের চেষ্টা করা হয়, তখন তারা দা দিয়ে, তাদের হাতে থাকা দা দিয়ে এটা প্রতিরোধ করার চেষ্টা করে। পরে তাদেরকে বাঁচাতে আরও 2জন পাহাড়ি আসে এবং আরও 2-1জন সেটেলার আসে। ওখানে একটা সংঘর্ষের মতো হয়, ওখানে 2-1জন আহত হয় এবং 1জন মারা যায়। এবং এই মৃত্যুকে কেন্দ্র করে তখন এই গণহত্যাটা ওখানে সংঘটিত হয়। এবং ওই সময়ে একদম লোগাং তখন রক্তের নদী হয়ে যায়। এবং এখানে তখনকার সময়ে আমি এখানে দেখাচ্ছি, তখনকার যে রিপোর্টগুলো করা হয়েছে সেখানে 200 জনের হত্যার কথা বলা হয়েছে, কোনো জায়গায় 300 জন। বলা হয় যে এখানে 200-300 মানুষকে একদিনে আসলে তারা এই গণহত্যায় মারা যায়। এবং এটা
এই ঘটনাগুলো পাহাড়ে এরকম ম্যাসাকার যদি ধরা হয় তাহলে কম বেশি 12 থেকে 13টা এরকম বড় ধরনের ম্যাসাকার হয়, এবং যেটা আমরা কখনোই স্বীকার করি না বা আমরা যেটার কথা কখনো বলতে চাই না। সবচেয়ে খারাপ ব্যাপার যে আমরা এই কথাগুলো বলতে চাই না, আমরা এই কথাগুলো নিয়ে আলোচনা করতে চাই না, আমরা তাদের অধিকার নিয়ে কনসার্ন না। আমরা আমাদের পার্বত্য চট্টগ্রাম 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এখানে যে 13টা আদিবাসী জাতিগোষ্ঠী আছে তাদের অধিকার নিয়ে আমরা সচেতন না। এই যে গণহত্যাগুলো সংগঠিত হয়েছে কেন হয়েছে, এবং এটা নিয়ে কিন্তু কোনো বিচার বা কোনো কিছু হয়নি। রাষ্ট্র কিন্তু সব সময় ওখানে একটা যে অঘোষিত সেনা শাসন চলতেছে, এবং আপনি বাংলাদেশের কোথাও সেনা শাসন পাচ্ছেন না, আপনার ওখানে একটা অঘোষিত সেনা শাসন দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস চলে যাচ্ছে। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, তারপরে ওখান থেকে সেনা শাসন, যারা এই সেনার মধুটা পাইছে আর কি, এই কারণে এখানে হয়তো বা সারতে চাচ্ছে না জায়গাটা। তো যে কারণে হোক, যদি এইরকম কোনো রিজন না থাকে তাহলে তো এতদিন বাংলাদেশের অন্যান্য জেলা যেভাবে পরিচালিত হয় সেভাবে পরিচালিত হতো। এখানে এই এত দীর্ঘমেয়াদী সেনা শাসনটার প্রয়োজন ছিল না। আপনারা এই ঘটনাটাতেই আপনারা অনেক কিছু জানতে পারবেন। এরপরে তখনকার সময় প্রফেসর আনিম মোহাম্মদ থেকে শুরু করে এই যেহেতু অনেকগুলো মানুষ যারা মানবাধিকার সংস্থা, তারা অনেকেই খাগড়াছড়ি যাওয়ার চেষ্টা করছে, এবং তাদেরকে মাঝপথে আটকে দেওয়া হয়েছে, এবং তাদেরকে কিন্তু ওখানে কিন্তু যেতে দেওয়া হয়নি। এবং তাদেরকে এই প্রকৃত ঘটনাটা আপনারা জানেন যে ওখানে একটা মিলিটারি জোনের মতো করে ফেলা হয়েছে। ওখান থেকে কোনো নিউজ সহজে পাহাড়ে কি হচ্ছে, এটা তাদের মানবাধিকার ওখানে এতটাই লঙ্ঘিত হচ্ছে যে ওখানে আসলে কি হচ্ছে সেটা সমতলবাসীর জানাটাও খুব ডিফিকাল্ট। তো এই অবস্থাটা একটা জায়গা কতদিন থাকতে পারে? তো যাই হোক, সামনে বিজু সাংরাই আবার শুরু হচ্ছে, দিন যাবে, বছর যাবে, 30 বছর অলরেডি লোগাঙ্গের চলে গেল। চলে যাওয়ার পরও 30 বছর চলে যাওয়ার পর 33 বছর 34 বছর হচ্ছে লোগাং গণহত্যার। এই পাহাড়ের মানুষগুলো কিন্তু এই গণহত্যার বিচার পায়নি, তারা কিন্তু এটার ক্ষতিপূরণ পায়নি। তারা কিন্তু বাড়িঘর ছেড়ে ওই সময়ে কিন্তু অনেক মানুষ ত্রিপুরাতে, পার্শ্ববর্তী যে ত্রিপুরাতে গিয়ে কিন্তু আশ্রয় নিছে। এবং এই রকম ঘটনাগুলো কিন্তু আমরা এর আগেও দেখছি। এখানে যে 13টা ম্যাসাকার হয়েছে, পাহাড়ে যে 13টা গণহত্যা হয়েছে, এটার মধ্যে আমরা কিন্তু দেখতে পাইছি যে এখানে মিজোরামে আশ্রয় নিছে আদিবাসীরা, ওখান থেকে বাঁচতে না পেরে ত্রিপুরাতে আশ্রয় নিছে, ওপাশ থেকে একদম অরুণাচল পর্যন্ত চলে গেছে, মণিপুরে আশ্রয় নিছে, অরুণাচল পর্যন্ত চলে গেছে। তো এই যে এত মানুষ আমার দেশ থেকে, তারা তো আমার দেশের নাগরিক, আপনার আমার দেশের নাগরিক, এই মানুষগুলো যে এই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়ে, অত্যাচারের শিকার হয়ে, আমার কথা হলো যে কেন আমার দেশের একজন মানুষ, যে আদিবাসী জাতিগোষ্ঠীটা আমার দেশের, এই দেশকে যে ওন করে, সেই মানুষটার সঙ্গে এইরকম অন্যায় অবিচার হবে কেন? এখন আপনারা বাংলাদেশ থেকে বসে ফিলিস্তিনের কথা বলেন, আপনার ফিলিস্তিনের নাগরিক অধিকার কথা বলেন, তাদের নাগরিকদের অধিকার নিয়ে আপনি এখানে প্রশ্ন তুলেন, আপনি আপনার দেশের নাগরিকদের নিয়ে আপনি যখন প্রশ্ন তুলেন না, তখনই আসলে সমস্যাটার উদ্ভব হচ্ছে। কেন উদ্ভব হচ্ছে দেখেন, আপনারা নিজেরা একটু ভালো করে ভাই চিন্তা করে দেখেন, যে আপনি যদি বিবেচনাটা ধর্মের ভিত্তিতে করেন, আপনি তো ধর্মের ভিত্তিতে বিবেচনাটা করতেছেন, আপনি তো মনে করতেছেন ফিলিস্তিনিরা মুসলিম, আমি ওইটার ওখানে যে অন্যায়টা হচ্ছে, ওখানে অন্যায় হচ্ছে, সেই অন্যায়টার আপনাকে মানুষ হিসেবে প্রতিবাদ করতে হবে। আপনি মুসলিম হিসাবে না, আপনি মানুষ হিসেবে এবং প্রতিটা মানুষের আসলে এই প্রতিবাদটা করা উচিত, যে আসলে ওখানে যে ওদের সঙ্গে ইনজাস্টিস হচ্ছে সেইটার বিপক্ষে কিন্তু প্রতিটা মানুষের কথা বলা উচিত। ঠিক একইভাবে কিন্তু আপনার দেশে, সবার আগে তো আপনার দেশের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষরা যেভাবে নিপীড়িত হচ্ছে এবং এক একটা করে গণহত্যা হয়েছে, এবং এইটার কথা রাষ্ট্র কখনো স্বীকার করে না, ওখানে লোক যাইতে দেয় না। আনমোহাম্মদ স্যাররা তখন যাইতে চাইছিল, ওনাদেরকে যাইতে দেওয়া হয়নি তখন, এবং খুব দুঃখজনক ব্যাপার। তখনকার সময় আপনারা হয়তো অনেকে বিএনপি আছেন, কিন্তু খালেদা জিয়া তখন যে উনি যে বক্তব্যটা দিছিল বা ওটা নিয়ে ওনার যে ব্যাখ্যা ছিল সেটা খুবই জঘন্য, এবং উনি আরও এইটাকে সাপোর্ট করছে এক প্রকার। আপনারা দেখেন এই ইতিহাসগুলো, আপনারা দেখেন, আপনারা দেখলেই এটা জানতে পারবেন। এবং এটা একটা রাষ্ট্রে প্রতিটা ধর্মের, প্রতিটা জাতি, রাষ্ট্রকে তার ধর্ম, জাতি, প্রতিটা প্রভাবমুক্ত থাকতে হবে। রাষ্ট্রের কাছে তার প্রতিটা নাগরিক কিন্তু সমান, এবং সেই জিনিসটা যদি হতো
সেই জিনিসটা যদি আমরা করতে না পারি তাহলে হবে কি, তাহলে কিন্তু আসলে এই জাতীয় সমস্যাগুলোর উদ্ভব হবে। এবং পার্বত্য চট্টগ্রামে আজকে যে কথায় কথায় অনেকে বলেন সন্ত্রাসী সন্ত্রাসী সন্ত্রাসী, এই সমস্যাগুলো তৈরি হয়েছে কেন? এই সমস্যাগুলো তৈরি হয়েছে এই ঘটনাগুলোর জন্য। এই এক একটি ঘটনা, কোনো ঘটনারই পার্বত্য চট্টগ্রামে বিচার হয় না। বিচারহীনতার যে সংস্কৃতি পার্বত্য চট্টগ্রামে, এটা যদি দিনের পর দিন এভাবে চলমান থাকে তাহলে আসলে সংকটের কখনো কোনো সমাধান হবে না। সংকটের সমাধান করতে গেলে এই গণহত্যাগুলো এবং প্রতিটা জিনিসকে ফাইন্ড আউট করতে হবে। ওখানকার কারা কারা জড়িত ছিল, ওখানকার আর্মি কারা ছিল, আর্মির ওখানে আপনার ওই জোন কমান্ডার কে ছিল, সেসব সব বের করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এদের, এবং সবাইকে, এবং যারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের সবাইকে যদি শাস্তির মুখোমুখি করা যেত, তাদেরকে যদি বিচারের মুখোমুখি করা যেত, তাহলে কিন্তু মানুষের মধ্যে এই অনাস্থাটা, এই এমন একটা বোধ যে তাকে কখন একটা মানুষ ভাই আপনি যে দেশের নাগরিক, আপনি কখন দেশ ছেড়ে পালাবেন? যে ভাবেন তো, আপনার বাড়ি ঘর ভিটে মাটি জমি ধান চাল সব কিছু, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে কখন মানুষ দেশান্তরী হয়? যখন দেখে কি যে আসলে আর তার যাওয়ার কোনো জায়গা থাকে না, তখনই মানুষ দেশান্তরী হয়। তো আমরা কখনোই চাই না এই ঘটনাগুলো বাংলাদেশে পুনরাবৃত্তি হোক। এবং এই পুরনো যে ঘটনা, আজকে 10ই এপ্রিল আমরা সামনে বিজু আমরা শুরু হয়ে যাচ্ছে, আপনারা জানেন বিজু বৈশাখী, সবাইকে বৈশাখীর শুভেচ্ছা, বিজুর শুভেচ্ছা। বৈশাখী বলতে চাই না, বিজু বিশু চাংক্রান সাংরাই, যে যেটা পালন করেন, বা নববর্ষ যে যেটা পালন করেন, সবাইকে, প্রতিটা জাতিগোষ্ঠী, আমাদের 13টা জাতিগোষ্ঠী, সবাইকে শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। তো আপনারা ভালো থাকবেন, এবং আমরা চাই যে এই মানুষগুলো তাদের অধিকার ফিরে পাক। এবং আজকের দিনে আমরা অন্ততপক্ষে এই দিনগুলো যেন আমরা ভুলে না চাই, এটাকে আমরা এই মানুষগুলোকে যারা এখানে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং এতটুকু শ্রদ্ধা জানানো আমাদের প্রত্যেকের কর্তব্য এবং দায়িত্ব। এবং আমরা অবশ্যই এই ঘটনাগুলোর আসলে পুঙ্খানুপুঙ্খানু বিচার চাই, এবং এটার একটা সুস্থ তদন্ত হোক, অন্তত মানুষ জানুক যে ঘটনাগুলো কী হয়েছিল। এই জাতীয় আর যেন ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলাদেশের মাটিতে না হয়, এটা নিয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এবং এই কারণে এই কথাগুলো বলা, এবং ভুলভ্রান্তিগুলো, কার কী ভুলভ্রান্তি আছে, এগুলোকে আমাদের ঠিকঠাক করতে হবে। তো ভালো থাকবেন, আজকের মতো এখানেই রাখলাম। তো এই ঘুরতে এসে এইটা বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করলাম। তো ভালো থাকবেন, আজকের মতো এখানেই রাখলাম, আবার পরবর্তীতে কথা হবে।